আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে নিয়ে আসছি সবচেয়ে একটা জনপ্রিয় টপিক, যেটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয় পায়। আসলে এটা একদম সহজ বিষয়, জাস্ট একটু মাইন্ড সেট আপ করতে পারলেই হয়ে যাবে। অনেক অঙ্কে দেখা যায় যে দেনাদারের ২০০০ টাকা আদায়যোগ্য নহে, অবশিষ্ট দেনাদারের উপর 5% কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি রাখতে হবে। এভাবে করে একটি সমন্বয় আইটেম দেওয়া থাকে। হ্যাঁ, তো এই অঙ্কটা দিনাজপুর বোর্ড 2025-এ আসছে। এখান থেকে আমি তোমাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। একটু মনোযোগ সহকারে দেখবা, ভিডিওটি না টেনে, তাহলে আশা করি খুব সহজে বুঝে নিতে পারবা। আমি এখানে ছোট্ট করে একটা বিশদ আয় বিবরণী এবং একটা আর্থিক অবস্থা বিবরণী কলাম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, এরপরেও মনোযোগ সহকারে দেখলে আশা করি নেক্সট টাইম ভুল হওয়ার সম্ভাবনা কম। তাহলে আমাকে দেখতে হবে আগে সমন্বয়টা কি। সমন্বয় হচ্ছে কি, দেনাদারের ২০০০ টাকা আদায়যোগ্য নহে, অবশিষ্ট দেনাদারের উপর 5% হারে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চয় ধরতে হবে। এখানে আমাকে আমিল আমার দেনাদারের পরিমাণ হচ্ছে কত, 40,000 টাকা। সেখানে একটা আবার কুরিন সঞ্চয় দেওয়া আছে 1,500 টাকা, যেটা ক্রেডিট পাশে। তো আমাকে দেখতে হবে যে আগে দেনাদারের কাছে চলে যেতে হবে। দেনাদারের কাছে কত, দেনাদারের ২০০০ টাকা আদায়যোগ্য নহে, এই ২০০০ টাকা দেনাদার থেকে বাদ দিতে হবে। প্রথমে আমরা সেটা বাদ দিয়ে দেখাচ্ছি, যে দেনাদার থেকে ২০০০ টাকা বাদ দিয়ে দেখাচ্ছি। এটাকে লিখতে হবে মাইনাস কুরিন বলে। কুরিন বলে এই ২০০০ টাকা আমরা কী করব, বাদ দিব। বাদ দিলে 40 থেকে ২০০০ টাকা যদি চলে যায় হবে ৩৮,০০০ টাকা। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম কাজ শেষ, যে দেনাদারের ২০০০ টাকা আদায়যোগ্য নেই, এতটুকু কাজ শেষ। এবার বলছে কি, অবশিষ্ট দেনাদারের উপর 5% হারে, এই যে টাকাটা, এই যে টাকাটা পাইছি আমরা, এটার উপর 5%, এটাকে লিখবো কি, মাইনাস কুরিন সঞ্চিতি। এটাকে লিখবো কুরিন সঞ্চিতি। তাহলে এটার উপর 5%, ৩৮,০০০ টাকার 5% মানে কত হয়, হিসাব করে দেখতে হবে আমাকে, যে 5%, তাহলে হচ্ছে কত, ১,৯০০ টাকা। আমরা এখান থেকে ১,৯০০ টাকা বিয়োগ করব। এই যে বিয়োগ করার পর যে টাকাটা পাবো সেটা আমরা বাইরের কলামে পাঠিয়ে দেব। তাহলে আমাদের কত আসতেছে, ৩৮,০০০ মাইনাস ১,৯০০, ৩৪,১০০ আমরা বাইরের কলামে পাঠিয়ে দিব। ঠিক আছে, এই যে এখন যে জিনিসটা আমরা প্রথমে এই যে সমন্বয়ের মধ্যে যে ২০০০ টাকা আদায়যোগ্য হয়েছিল, এই ২০০০ টাকাটা নিব এবং কুরিন সঞ্চিতি যেটা বাদ দিয়েছি অবশিষ্ট টাকার উপর, সেটাও নিব। এই যে কুরিন এবং কুরিন সঞ্চিতি, যে আইটেম দুইটা আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে বাদ দেওয়া হয়েছে, সেই দুইটা আইটেমকে সরাসরি এনে বিশদ আয় বিবরণীতে বসাইতে হবে। সেম কথাটা লিখব, এখানে লিখব কুরিন ২০০০, এটা এদিকে এসে যোগ হয়ে যাবে, যোগ কুরিন সঞ্চিতি, এটার নাম দিতে হবে নতুন, মানে নতুন কুরিন সঞ্চিতি। কত পাইছি, ১,৯০০। তাহলে ২০০০ আর ১,৯০০ কত হয়, ৩,৯০০। এখন আমরা এতটুকু খুব সহজে করতে পারি, কিন্তু আমিলের মধ্যে যে একটা ক্রেডিট পাশে যে টাকাটা দেওয়া আছে, এটা বুক করতে ভুলে যাই। এটার কাজ হচ্ছে কি, বিশদ আয় বিবরণী থেকে তোমার এই যে টাকাটা পাইছি সেখান থেকে বিয়োগ করে দেখাতে হবে। এটা লিখতে হবে মাইনাস কুরিন সঞ্চিতি পুরাতন। কুরিন সঞ্চিতি এটাকে লিখতে হবে পুরাতন বলে বাদ দিতে হবে ১,৫০০। তাহলে ৩,৯০০ থেকে ১,৫০০ যদি আমরা ৩,৫০০ মাইনাস ৩,৯০০ মাইনাস ১,৫০০, আমাদের থাকে কত, ২৪০০ টাকা। এই যে এই ২৪০০ টাকাটা বাইরে যাবে। তাহলে মোট প্রসেস হলো এই জিনিসটা, যে আমাকে দেনার থেকে যে দুইটা আইটেম বাদ দিয়েছি, ঠিক সেম দুইটা আইটেম এসে কুরির সাথে যোগ করে দিব। যোগ করার পর আমাদের আমিলে যে কুরিন সঞ্চিতিরা আছে, সবসময় মনে রাখবা, আমিলে যে কুরিন সঞ্চিতিরা দেওয়া থাকবে ক্রেডিট পাশে, এটাকে সবসময় পুরাতন বলে পরিচালনা ব্যয় থেকে নির্দিষ্ট কুরিন থেকে বাদ দিতে হবে। এটাই মাথায় রাখতে পারলে অঙ্কটা কখনো ভুল হওয়ার চান্স থাকবে না। আশা করি বুঝতে পেরেছ। এতক্ষণ